যেখানে ভক্তের বিশ্বাস সেখানেই কি তস্করের হাত? সোনার রামচরিত মানস থেকে শুরু করে বদ্রীনাথের প্রণামী চুরির যে ঘটনা সামনে আসছে, তাকে কি বলা যায় ধর্মের আড়ালে লুটের এক মহাকাব্য? একজন বৃদ্ধ, তার সারা জীবনের স্বপ্ন মৃত্যুর আগে একবার অযোধ্যার রাম মন্দিরে গিয়ে প্রভুর চরণে তার সারা জীবনের সঞ্চয় অর্পণ করবেন। হয়তো সোনার গয়না, হয়তো নগদ কিছু টাকা, হয়তো একটি বিশেষ গ্রন্থ, সোনার প্রলেপ দেওয়া রামচরিত মানস, যার মূল্য 5 কোটি টাকা। তিনি দিয়েছেন, ভক্তিভরেই দিয়েছেন। কিন্তু সেই দান কোথায় গেল অযোধ্যার রাম মন্দির থেকে? অন্যদিকে হিমালয়ের কোলে বদ্রীনাথ ধাম, লক্ষ লক্ষ তীর্থযাত্রীর পদধূলিতে পবিত্র এই মাটি। ভক্তরা প্রতিদিন লক্ষ লক্ষ টাকার প্রণামী রাখেন মন্দিরের সামনে। সেই প্রণামী কোথায় যায়? মানুষ কি এর উত্তর পেয়ে গেছেন? আর তাই লখনৌ থেকে বেঙ্গালুরুগামী একটি বিমানে যখন যাত্রীরা সমস্যারে চিৎকার করে ওঠেন, দান চোর, দান চোর, তখন বোঝা যায় বিশ্বাস আর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। না, আজকের এই এপিসোডে আপনাদের সামনে যে প্রতিবেদনটি আনবো সেটা শুধু চুরির গল্প নয়, সেটা একটা সিস্টেমের গল্প, একটা ব্যবস্থার গল্প, যেখানে ধর্মের নামে রাজনীতি হয়, রাজনীতির নামে লুট হয়, আর লুটের পরে নির্লজ্জ নীরবতার জ্বলন্ত বাস্তব দেখা যায়। আর এ থেকে মুক্ত হওয়ার পথটাই বাকি, পয়েন্ট ধরে ধরে তা জানাবো। ভিডিওটি পুরোটা দেখে লাইক, শেয়ার এবং হাইপ করে এটা আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 2024 সালের 8ই এপ্রিল, সেদিন একটা বিশেষ দান এলো অযোধ্যার রাম মন্দিরে। অযোধ্যার রাম মন্দির তখন সারা দেশের আবেগের কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং যে মন্দিরের প্রতিষ্ঠা করেছেন, সেখানে দেশের নানা প্রান্ত থেকে আসা ভক্তরা তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ নিবেদন করছেন। এই বিশেষ দানটি ছিল 1 কিলো 200 গ্রাম ওজনের একটি রামচরিত মানস, তুলসীদাসের লেখা সেই অমর গ্রন্থ। কিন্তু এটি সাধারণ রামচরিত মানস নয়, এর প্রতিটি পাতায় মোড়ানো 24 ক্যারেট সোনার প্রলেপ। বইটির বাজার মূল্য কম করে 5 কোটি টাকা। দাতাকে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব লক্ষ্মীনারায়ণ। তিনি সেই মূল্যবান গ্রন্থটি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের হাতে তুলে দিয়েছিলেন। কথা ছিল বইটি মন্দিরে সংরক্ষিত থাকবে এবং ভক্তদের দর্শনের জন্য রাখা হবে। কিন্তু মাস কয়েক পরে দেখা গেল বইটি গায়েব। লক্ষ্মীনারায়ণ পরে জানিয়েছেন, 3-4 মাস বাদে তিনি অযোধ্যায় গিয়ে চম্পত রায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাকে 9 ঘন্টা অপেক্ষায় বসিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত দেখা হলে তিনি হাতজোড় করে বলেন, স্যার, এটা আমার গোটা জীবনের পুঁজি, রামচরিত মানসটি মন্দিরে প্রদর্শনের জন্য রেখে দিন। চম্পত রায় কি জবাব দিয়েছিলেন? তিনি বলেন, আমার কাছে বহু লোক অলংকার দিয়ে যায়, এখন কি আমি সবেরই প্রদর্শন করব? সেই 5 কোটি টাকার গ্রন্থটির হদিশ এখনো মেলেনি। কি এই চম্পত রায়, কি এই ট্রাস্ট? রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তৈরি হয়েছিল 2020 সালে। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরে প্রধানমন্ত্রী মোদী নিজে এই ট্রাস্ট গঠন করেছিলেন। ট্রাস্টের 34 জন সদস্যের মধ্যে 12 জনকে বেছে নিয়েছিল কেন্দ্রীয় সরকার। বাকিরা বিশ্ব হিন্দু পরিষদ, RSS এবং মোদীর ঘনিষ্ঠ মহলের মানুষ। क्योंकि जब आप श्रेय लेते हैं तो आपको सच का भी सामना करना पड़ता है। राम मंदिर बनने का फैसला उच्चतम न्यायालय ने लिया। भूमि पूजन किसने किया? नरेंद्र मोदी ने। शिलान्यास किसने किया? नरेंद्र मोदी ने। उद्घाटन किसने किया? नरेंद्र मोदी ने। प्राण प्रतिष्ठा किसने की? नरेंद्र मोदी ने। ध्वजारोहण किसने किया? नरेंद्र मोदी ने। ट्रस्ट किसने बनाया? नरेंद्र मोदी ने। किसने उसमें चुन चुन के सदस्य डाले? नरेंद्र मोदी ने। ट्रस्ट को RTI से बाहर किसने किया? नरेंद्र मोदी ने। तो जब आपने ये सब किया, तो अब जब चंदा चोरी हो रही है,
जब खिलवाड़ हो रहा है आस्था के साथ, जब आस्था पर प्रहार हो रहा है, तो आप चुप कैसे रह सकते हैं? শুরু থেকেই প্রশ্ন উঠেছিল এই ট্রাস্টের স্বচ্ছতা কোথায়। মন্দির নির্মাণের ব্যয় নিয়ে বিতর্ক শুরু হয়েছিল প্রায় প্রথম থেকেই। অযোধ্যার জমি কেনার ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। কিছু জমি বাজার মূল্যের দ্বিগুণ তিনগুণ দামেও কেনা হয়েছিল বলে অভিযোগ ওঠে যার সরাসরি সুবিধা পেয়েছিলেন ট্রাস্টের কিছু কর্তার পরিচিত মানুষরা। বিশিষ্ট সাংবাদিক রাজীব রঞ্জন প্রশ্ন তুলেছেন এই জমি কেলেঙ্কারি নিয়ে। তিনি বলেছেন, এই জমির মালিকদের নামের তালিকা বের করলেই বড় কেলেঙ্কারি সামনে আসবে। এরপরে এলো দানপাত্র থেকে কোটি কোটি টাকা চুরির অভিযোগ। তা নিয়ে আমি আগে একটা এপিসোড করেছি। এখন সেই বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে সোনার রামচরিত মানুষের গায়েব হওয়া। প্রাক্তন স্বরাষ্ট্র সচিব একজন আইএএস অফিসার, তার দেওয়া তথ্য সহজে উড়িয়ে দেওয়ার উপায় নেই। তিনি স্পষ্ট বলেছেন দান দিয়েছিলেন, কিন্তু সেই দানের কোনো হিসেব নেই। গ্রন্থটি কোথায় তার জবাব নেই। এটা কি বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি এটা একটা প্যাটার্ন? আর তাতেই কি ধৈর্যের বাঁধ ভেঙেছে প্রকৃত রাম ভক্তদের? মাত্র কয়েক ঘন্টা আগের ঘটনা। লখনৌ থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি বিমান সকাল 7:05 উঠল। যাত্রীদের মধ্যে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের একজন নেতা, নাম গোপাল রাও। গোপাল রাওকে আরএসএসের একটি প্রভাবশালী মুখ, রামচরিত মানুষ চুরির অন্যতম অভিযুক্ত বলে যার নাম এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। যাত্রীরা তাকে দেখা মাত্র চিনে ফেললেন এবং শুরু হলো দান চোর, চাঁদা চোর চিৎকার। বিমানের ভেতরেই স্লোগান, যাত্রীরা একজোট হয়ে চিৎকার করছেন। পরিস্থিতি সামলাতে বিমান কর্মীরা এগিয়ে এলেন। কোনো রকমে পরিস্থিতি শান্ত করা গেল। এরকম ঘটনা ভারতের ইতিহাসে আগে কখনো ঘটেছে কি? এই ঘটনাটির ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। একটা প্রশ্ন সামনে এলো, যে মানুষটির নাম ধর্মীয় দানের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত, তিনি কি কোনো সুরক্ষা বলয়ের মধ্যে বসে আছেন? আর কে তাদের এই সুরক্ষা দিচ্ছেন? শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ এই ঘটনার পরে বলেছেন, ভগবানের ঘরে এত বড় চুরি করে শুধু ইস্তফা দিয়ে পার পাওয়া যাবে না। এটা কি নাটক চলছে? সরকার যদি এই অভিযুক্তদের জেলে না পাঠায়, তাহলে জনতাই এদের শাস্তি দেবে। কড়া কথা, কিন্তু গণরোষের যে তাপমাত্রা, তাতে এই কথা কি অস্বাভাবিক মনে হচ্ছে? কিন্তু ঘটনা তো এখানেই শেষ নয়। অযোধ্যা কাণ্ডের মধ্যেই আর একটা ধাক্কা। এবার বদ্রীনাথ ধাম, 4 ধামের অন্যতম এই তীর্থস্থানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত আসেন। উত্তরাখণ্ডের চামোলি জেলায় অলকানন্দা নদীর তীরে এই মন্দিরে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ প্রণামী হিসেবে জমা পড়ে এবং সেই প্রণামী থেকেই চুরির অভিযোগ উঠেছে। বদ্রীনাথ কেদারনাথ মন্দির সমিতি বা বিকেটিসি এই মন্দিরের পরিচালক সংস্থা। গতকাল 4 জুলাই তারা তদন্তের নির্দেশ দিয়েছে। বিকেটিসির সিইও সোহন সিং জানিয়েছেন, সমস্ত কর্মচারীদের 3 দিনের মধ্যে জবাবদিহি করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই চুরি কতদিন ধরে চলছে? সোশ্যাল মিডিয়ায় ভৈরব সেনা নামের একটি সংগঠন বেশ কয়েকদিন ধরেই বদ্রীনাথের দানপাত্র থেকে চুরির অভিযোগ তুলছিল। সেই দাবি এখন সরকারি তদন্তে স্বীকৃতি পেয়েছে। রোজ কত টাকার প্রণামী আসে বদ্রীনাথে? একটা হিসেব বলছে প্রতিদিন 6 থেকে 8 লক্ষ টাকার প্রণামী জমা পড়ে বদ্রীনাথের সামনে। বার্ষিক হিসেবে এই অঙ্ক কোটির ঘরে। সেই টাকার একটি বড় অংশ যদি কর্মচারীদের একাংশ আত্মসাৎ করে থাকেন, তাহলে চুরির পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে? এবার আমরা বিষয়ের আরেকটু গভীরে ঢুকি। ভারতের মন্দির অর্থনীতি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থব্যবস্থা। একটু পরিসংখ্যানের দিকে তাকানো যাক। তথ্য বলছে তিরুপতি বালাজি মন্দিরের বার্ষিক আয় 3,500 কোটি টাকা, বৈষ্ণোদেবী মন্দিরের বার্ষিক আয় প্রায় 500 কোটি টাকা, শিরিডি সাই বাবা মন্দিরের বার্ষিক আয় 350 কোটি টাকারও বেশি, আর সোমনাথ মন্দির ট্রাস্টের আয় বছরে 100 কোটি টাকারও বেশি। সব মিলিয়ে ভারতের ধর্মীয় প্রতিষ্ঠানগুলির বার্ষিক মোট আয়ের পরিমাণ
আনুমানিক 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি। এই বিশাল অর্থের হিসাব কতটা স্বচ্ছ? উত্তরটা কিন্তু খুব হতাশাজনক। ভারতের মন্দির পরিচালনার জন্য কোনো একক নিয়ন্ত্রক সংস্থা নেই, রাজ্যভেদে আলাদা আলাদা আইন, কেন্দ্রের নেই কোনো সমন্বিত অডিট ব্যবস্থা, বেশিরভাগ বেসরকারি ট্রাস্টে আরটিআই বা তথ্য জানার অধিকার প্রযোজ্য নয়, ফলে হিসেব চাইলে জবাব দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। এই ফাঁক ফোকরের মধ্যে দিয়েই কি দুর্নীতির পথ তৈরি হয়েছে? রাম মন্দির ট্রাস্টের ঘটনাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এই ট্রাস্ট শুধু একটা ধর্মীয় সংস্থাই নয়, এর পেছনে রয়েছে একটা বড় রাজনৈতিক আন্দোলনও। 2020 সালে প্রধানমন্ত্রী মোদী নিজে ট্রাস্ট গঠন করেছিলেন। এর সদস্যদের একটা বড় অংশ আরএসএস এবং বিজেপির ঘনিষ্ঠ। সেখানে কোনো বিরোধী দলের সমর্থকদের নামগন্ধও নেই। বিরোধীরা দীর্ঘদিন ধরে বলে আসছেন এই ট্রাস্ট আসলে একটা রাজনৈতিক প্রকল্প এবং সেই প্রকল্পে জনগণের দান ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে। কংগ্রেস এবং সমাজবাদী পার্টি এই দুর্নীতির অভিযোগে সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তারা দাবি করছে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গড়ে এর তদন্ত করতে হবে, কিন্তু কেন্দ্রীয় সরকার এ নিয়ে কোনো কথা বলেনি। বিরোধীরা অভিযোগ করেছেন যে ট্রাস্টের মানুষরা যে ক্ষমতার বৃত্তে বসে আছেন তার বিরুদ্ধে তদন্ত করার সাহস কে দেখাবে? যে বিকেটিসিতে উত্তরাখণ্ড সরকারের নিয়োগ করা কর্তারা রয়েছেন সেই সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া কি সহজ? রাজনীতি এবং ধর্মের এই জটিল মেলবন্ধনের ফলেই কি বেপরোয়া দুর্নীতি হয়ে চলেছে? তবে ভারতের মন্দিরের সম্পদের লুটের ইতিহাস কিন্তু দীর্ঘ। তথ্য বলছে তিরুপতি মন্দিরে একাধিকবার সোনা চুরির অভিযোগ উঠেছে। 2015 সালে তিরুপতির হুন্ডি থেকে কোটি টাকার নোট চুরি হয়েছিল। 2022 সালে কেরালার শবরীমালা মন্দিরের নামে সংগৃহীত অর্থ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। আরও অনেক মন্দিরের নামে দুর্নীতির অভিযোগ উঠেছে। বদ্রীনাথ ধামের ক্ষেত্রেও এটা প্রথম নয়, এর আগেও প্রণামী চুরির অভিযোগ উঠেছিল, কিন্তু প্রতিবারই তদন্ত হয়েছে, রিপোর্ট দাখিল হয়েছে, তারপর সব কিছু চাপা পড়ে গেছে। কারণ কি একটাই, রাজনৈতিক সদিচ্ছার অভাব। মন্দির পরিচালনায় স্বচ্ছতা আনতে গেলে যে রাজনৈতিক সমীকরণ ভেঙে পড়বে তা কি কোনো দল চায়? কংগ্রেস আমলেও তা চাওয়া হয়নি, বিজেপি আমলেও তা চায়নি। এবার আসবো আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। ভারতের ধর্মীয় দানের পেছনে যে মনোবিজ্ঞান কাজ করে তার দিকে একবার তাকানো যাক। ভারতের হিন্দু ভক্তদের কাছে মন্দিরে দান করা শুধু দাতব্য কর্মই নয়, এটা একটা আধ্যাত্মিক কাজ, মানে পুণ্যের প্রত্যাশা, ঐশ্বরিক অনুগ্রহ পাওয়ার আশা। এই বিশ্বাস এতটাই গভীর যে দানের পরে কোনো হিসেব চাওয়া অনেকের কাছেই ভক্তিহীনতার লক্ষণ। আর এই মানসিকতাকেই কি কাজে লাগায় দুর্নীতিপরায়ণ ব্যবস্থা? প্রাক্তন স্বরাষ্ট্র সচিব লক্ষ্মী নারায়ণ একজন আইএএস অফিসার, শিক্ষিত এবং অভিজ্ঞ মানুষ। তিনিও প্রথমে প্রশ্ন করেননি, হাত জোড় করে বলেছিলেন, স্যার এটা আমার সারা জীবনের পুঁজি। অর্থাৎ ভক্তির আবেগ তাকেও স্বাভাবিক বিচার বুদ্ধি থেকে দূরে রেখেছিল। আর এই মনোবিজ্ঞানটা ভালোই বোঝেন ধর্মীয় প্রতিষ্ঠানের অসৎকর্তারা। তাই সাধারণ ভক্তদের কাছ থেকে দান নিয়ে জবাবদিহি করার তাগিদ তাদের থাকে না। সরকারের দেবোত্তর বোর্ড কাজ করে কিনা এই প্রশ্নটি নতুন করে সামনে এসেছে অযোধ্যা এবং বদ্রীনাথ কাণ্ডের প্রেক্ষিতে। সমস্যাটা সর্বত্রই একই রকম, কিন্তু কি হতে পারে এর সমাধান? এবার আসবো তার বিবরণে। প্রথমত, ভারতের মন্দির অর্থনীতিতে কেন্দ্রীয় অডিট ব্যবস্থা দরকার। রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ তত্ত্বাবধানে একটি স্বাধীন মন্দির অর্থ নিয়ন্ত্রণ কমিশন গঠন করা উচিত। দ্বিতীয়ত, সমস্ত ধর্মীয় ট্রাস্টকে আরটিআইয়ের আওতায় আনা দরকার, বিশেষত যেগুলো সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে। তৃতীয়ত, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মতো হাই প্রোফাইল সংস্থার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে তার তদন্ত করা উচিত। চতুর্থত, বদ্রীনাথের মতো চারধাম মন্দিরে সিসিটিভি, ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং রিয়েল টাইম ক্যাশ ম্যানেজমেন্ট সিস্টেম বাধ্যতামূলক করা দরকার।
পঞ্চমত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুধু বরখাস্ত বা সাসপেন্ড করলেই কাজ হবে না, ফৌজদারি মামলা করতে হবে। কিন্তু এই সমাধানগুলো কার্যকর করার জন্যে তো রাজনৈতিক সদিচ্ছা দরকার, এবং সেটাই কি এখন সবচেয়ে দুর্লভ? এখন প্রশ্ন একটাই, কেউ কি সত্যি এর জবাব দেবেন, নাকি সব ধামাচাপা পড়ে যাবে? আবার কিছুদিন পরে অন্য কোনো মন্দিরে অন্য কোনো দানের পেটি থেকে আরও একটা চুরির খবর আসবে। কিন্তু ভক্তরা কি আর আগের মতো চুপ থাকবেন? বিমানের ওই স্লোগান কিন্তু বলছে না। ঈশ্বরের ধৈর্য অসীম হতে পারে, কিন্তু ভক্তের ধৈর্যের বাঁধ কি এবার শেষ হতে বসেছে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।